বিশ্বময় ছড়িয়ে থাকা চ্যানেল আইয়ের প্রিয় দর্শক, আপনাদের আরেকবার প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই এক্সক্লুসিভের আরেকটি সবিশেষ পর্ব। আপনারা জানেন যে একটি অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশের ব্যাংক খাত, বিশেষ করে অর্থনৈতিক খাত অতিক্রম করছে। আর ঠিক এরকম একটি পরিস্থিতিতে এর সঙ্গে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানটি আলোচিত এবং কিছুটা বিতর্কিত এই মুহূর্তে, দুর্নীতি দমন কমিশন, সেটির চেয়ারম্যান মিস্টার গোলাম রহমান আমাদের আজকের অতিথি হিসেবে এসেছেন তৃতীয়বারের মতো এই অনুষ্ঠানে। আমরা চলুন তাকে স্বাগত জানাই আর কথা বলি। মিস্টার চেয়ারম্যান, চ্যানেল এক্সক্লুসিভে আরেকবার আপনাকে স্বাগত জানাই। আপনাদেরকে ধন্যবাদ। হাইকোর্টে রিট হয়েছে যে আপনার এই পদে থাকার বৈধতা আছে কিনা। এটা তো কেউ যদি এগ্রিভড হয়, জি, হাইকোর্টে তো যেতেই পারে। তবে হাইকোর্টে আমি যে বক্তব্য দিয়েছি তার বিকৃত এবং আংশিক এবং বিকৃত অর্থ করা হয়েছে। বিকৃতভাবে দু একটি গণমাধ্যম, দু একটি পত্রিকা প্রকাশ করেছে এবং মিথ্যা সব কথা বলে পত্রিকায় ছাপানো হয়েছে। সেটা দুঃখজনক। আপনি কি বলেননি যে যার তার কথায় যদি দেশ চলতো তাহলে চাপরাশি বা ড্রাইভারের কথাই সব হতো? এইটা আমি যেটা বলেছি, যা বলতে চেয়েছি, যে দেশ চালনার জন্যে বিভিন্ন স্তরের লোক আছে, বিভিন্ন রকমের দায়িত্ব আছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব তো আর অন্য কেউ বহন করতে পারে না। তেমনিভাবে যেসব ড্রাইভার তো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে না বা বিচারকের দায়িত্ব পালন করতে পারে না। তাই আমি বুঝাতে চেয়েছি, আমি কাউকে ডিসক্রিমিনেট করতে বা কোনো পদ ছোট কোনো পদ বড় এই রকম উদ্দেশ্য নিয়ে কথাটি বলিনি। অর্থাৎ আপনার ভেতরের উদ্দেশ্য যাই থাক, আপনার কথিত বাক্যাংশের মধ্যে এই ধরনের অর্থ করার সুযোগ তো আপনিই তৈরি করেছেন। না, এটা আর কি এইরকম অর্থ করা হলে তা ভুল ব্যাখ্যা করা হবে বলে আমি মনে করি। অর্থাৎ এই অনুষ্ঠানের মাধ্যমে হলেও আপনি জানাতে চাইছেন যে আসলে আপনার ভেতরে সেরকম কোনো ডিসক্রিমিনেটরি বা কাউকে তাচ্ছিল্য করার অর্থ ছিল না। ডিসক্রিমিনেট করি না, এবং মানুষ হিসাবে একজন পিয়ন আমার চেয়ে অনেক অধিক গুণসম্পন্ন ও অনেক বেশি মানবিক হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। একজন ড্রাইভারও তাই, একজন ড্রাইভারও একজন ভিক্ষুকও, যে কোনো। অর্থাৎ আমরা সবাই মানবিক গুণাবলীর দিক থেকে বা সম্মান সম্ভ্রমের দিক থেকে সমমর্যাদার এবং অনেক ক্ষেত্রে একজন পদমর্যাদায় হয়তো ছোট হতে পারে, কিন্তু মানবিক গুণাবলীতে সে আরও অনেক বড় হতে পারে। ওকে, আমরা একটু এগুই। এই মুহূর্তে আপনাদের একটু দেরিতে হলেও প্রায় 6 মাস সময় লেগেছে দুদকের একটি লজিক্যাল কনক্লুশন বা যৌক্তিক পরিণতির দিকে আসতে। সেটা হচ্ছে হলমার্ক বাংলাদেশের আর্থিক খাতের সর্ববৃহৎ কেলেঙ্কারি গত 40-41 বছরে। তারা প্রায় 3000 কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছে, যদিও এককভাবে 2600 কোটি কিছু বেশি টাকা তারা নিয়েছে, এবং মোট টাকার পরিমাণ প্রায় 3600 কোটি টাকা, প্রায় 3600 কোটি টাকা। সেই হলমার্কের যে চেয়ারম্যান বা এমডি, তাদের নামে মামলা হয়েছে। তাদের এমডি তানভীর মাহমুদ এখন রিমান্ডে এবং আপনাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন তারা আছে। কিন্তু টাকা আদায় নিয়ে পাবলিক পারসেপশন কিন্তু একটা সম্পূর্ণ অন্যরকম, যে আসলে এগুলি এক ধরনের প্রক্রিয়া হচ্ছে, কিছুই হবে না। সে অবস্থানটিকে আপনি কিভাবে দেখেন? টাকা আদায়, ব্যাংক, এটা কিন্তু ব্যাংকে লোন দেয় না, ব্যাংক ইনল্যান্ড বিল পারচেজ হয়েছে, ব্যাংক লুট করা হয়েছে, ফ্রডুলেন্ট উপায়ে লুট করা হয়েছে। ভেরি ভেরি সিগনিফিকেন্ট ওয়ার্ডিং। লুট করা হয়েছে ফ্রডুলেন্ট উপায়ে, মানে ভুয়া বা ফিকটিশিয়াস কার্যক্রমের মাধ্যমে, ফ্রডের মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে। তো ব্যাংক এখন দেওয়ানি পদ্ধতিতে তার অর্থ আদায় করে। দেওয়ানি পদ্ধতিতে অর্থ আদায় করতে হলে কোলাটেরালের প্রশ্ন আসে, দলিল দস্তাবেজের প্রশ্ন আসে। এক্ষেত্রে দলিল দস্তাবেজ খুব বেশি কিছু ছিল বলে মনে হয় না। একটি খবর কি আপনার দৃষ্টিতে পড়েছিল যে হলমার্ক সংক্রান্ত কয়েক হাজার ফাইল
হলমার্ক গ্রুপেরই অফিসে পাওয়া গেছে, যেগুলি সোনালী ব্যাংকে থাকার এই কথা। ধরনের কথা এই ধরনের পত্রপত্রিকায় দেখেছি, সত্যতা তো আর আমি যাচাই করিনি। আচ্ছা, তাই ব্যাংক কর্তৃপক্ষ চেষ্টা করছে এখনো যে তাদের কাছ থেকে দালিলিক স্বীকৃতি নেওয়ার এবং কোলাটারাল সৃষ্টি করার। এই প্রক্রিয়াটা যথাযথ বলেই আমি মনে করি, এবং পরবর্তীতে হলমার্ক যদি অর্থ পরিশোধ না করে তখন আদালতের মাধ্যমে অর্থ রিকভার করার একটা সুযোগ ব্যাংকের হবে। দুদক তো একটা ইনভেস্টিগেশন এজেন্সি, এটা যে অপরাধ করেছে, ক্রিমিনাল অফেন্স করেছে, শুধু ইনভেস্টিগেটিং এজেন্সি নাকি ল এনফোর্সমেন্টেরও দায়িত্ব আছে? ইটস এন ইনভেস্টিগেশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রসিকিউশন এজেন্সি। জি, সেটাই, প্রসিকিউশন এজেন্সি। তো দুদক ক্রিমিনাল যে অফেন্স হয়েছে সেই অফেন্সের জন্যে মামলা করেছে এবং আরও মামলা হয়তো হবে। জি, কারণ অনুসন্ধান এখনও সম্পূর্ণ হয় নাই। এর মধ্যে একটি অফেন্স আছে মানি লন্ডারিং। জি, যে এই যে ফৌজদারি আইনি ব্যবস্থা, এখানেও কোর্টের আদেশে অ্যাসেট কনফিসকেশন হতে পারে। সেক্ষেত্রে দুদকও অ্যাসেট রিকভারিতে একটা ভূমিকা রাখবে। ব্যাংকের মূল দায়িত্ব হবে আইনি প্রক্রিয়ায় অ্যাসেট রিকভারি করা। আর আমরা যদি জালিয়াতির মাধ্যমে, মানি লন্ডারিংয়ের মাধ্যমে যে অর্থ আত্মসাৎ করেছে, আইনি প্রক্রিয়ায় সেই সব অ্যাসেট কনফিসকেশনের যে উদ্যোগ, তা তো আমরা অবশ্যই গ্রহণ করব। আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি এই মামলাটির আসলে মূল টাকা আদায়ের ভূমিকা নিতে হবে ব্যাংকেই, এবং না নিলে ব্যাংকের এই বর্তমান ব্যবস্থাপনার বিরুদ্ধেও একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে যদি তারা কোনো ক্রিমিনাল অফেন্স করে। এখন যদি মানি বা এই অর্থ, যে অর্থটি আপনার ভাষায় লুট হয়ে গেছে, তো এটি আদায়ের কি আপনি অ্যাডিকুয়েট ব্যবস্থা সোনালী ব্যাংক করেছে বলে বা করছে বলে আপনার মনে হয়? ওরা চেষ্টা করছে বলে আমার ধারণা। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পদ খতিয়ে দেখার জন্য আপনাদের যে চার্জশিট আপনারা করেছেন, চার্জশিট আমরা করিনি, আপনারা যে মামলাটি দায়ের করেছেন, তার মধ্যে একটি অবজারভেশন আছে যে পরিচালনা পরিষদের সদস্যদের এই সদস্যদের সম্পদ খতিয়ে দেখা হবে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি এটা কমিশনের সিদ্ধান্ত। জি, এই যে অর্থ তসরুফ হয়েছে, জি, তার সাথে পরিচালনা পর্ষদের কোনো অনুমোদন ছিল না, বা অনুমোদন কখনো চাওয়া হয় নাই। কিন্তু প্রথম ঋণটি পরিচালনা পর্ষদ অনুমোদন করেছেন বলে পরিচালনা পর্ষদও স্বীকৃতি দিয়েছেন। সেটি একটি ভিন্ন ঋণ। আচ্ছা, ভিন্ন ঋণ প্রজেক্ট লোন। জি, আর যেই 1580 কোটি টাকার আমরা মামলা করেছি, জি, তা প্রজেক্ট লোন নয়, এতে প্রজেক্ট লোন অন্তর্ভুক্ত। তাহলে আপনারা কি কারণে মনে করছেন যে পরিচালনা পরিষদের সদস্যদের সম্পদ দেখতে হবে? আমাদের যদি তারা পরিচালনা পর্ষদ সর্বোচ্চ ডিসিশন মেকিং বডি, কাগজে কলমে সিদ্ধান্ত না নিয়েও তারা ব্যাংকের নিম্নপদস্থ কর্মকর্তাদেরকে প্রভাবিত করতে পারে। জি, সেই সুযোগ তাদের আছে। সেই সুযোগ তাদের আছে, এবং সেই প্রেক্ষিতে তারা কোনোভাবে আর্থিকভাবে লাভবান হয়েছেন কিনা, যদি আর্থিকভাবে লাভবান হয়ে থাকেন তার রিফ্লেকশন তো তাদের ধন সম্পদের মধ্যে আসবে। তাই আমরা মিস্টার চেয়ারম্যান, অনেকেই আপনার এই মানি লন্ডারিংয়ের মাধ্যমেও টাকা অন্য কোথাও পাচার করে রাখতে পারেন, অ্যাপারেন্টলি তার এখানকার সম্পদের মধ্যে তার রিফ্লেকশন নাও থাকতে পারে। আমরা সেই দিক দিয়ে সব আমরা আমাদের মানে সাধ্য অনুযায়ী, জি, সাধ্য অনুযায়ী সব কিছুই তলায় দেখব। এই সব কিছুই গণমাধ্যমকে তদন্ত পর্যায়ে বলার সমীচীন না, সমীচীন হবে বলে আমি মনে করি। আপনাকে হলমার্ক বিষয়ে আমি এ পর্যায়ে একটি ছোট্ট প্রশ্ন করে অন্য প্রসঙ্গে যাব, হয়তো সময় থাকলে আবার ফিরব।
সেটি হচ্ছে যে আপনারা আহ্বান করেছিলেন বা নোটিফাই করেছিলেন যাতে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মিস্টার কাজী বাহরুল ইসলাম দুদকে আসেন। তিনি আসেননি। আপনারা কি মনে করেন যে এটি এক ধরনের অবজ্ঞা দুদকের প্রতি? না, তিনি, আমি যতটুকু জানি, তিনি বাথরুমে পড়ে আহত হয়েছিলেন, যার ফলে তার পক্ষে দুদকে আসা ফিজিক্যালি সম্ভব ছিল। সেটি সত্য হলে অবশ্যই সেটি অবশ্যই, এবং তিনি এই ব্যাপারে মেডিকেল সার্টিফিকেট দিয়ে সম্ভবত আবেদন করেছেন। ওকে, আমরা এবার সুরঞ্জিত সেনগুপ্তের প্রসঙ্গটি একটি আলোচিত প্রসঙ্গ। ড্রাইভার হোক, চাপরাশি হোক, যে পর্যায়েরই হোক, ওই ঘটনার কনসিকুয়েন্স অনুযায়ী সিকোয়েন্সিয়াল যে ব্যক্তিবর্গ আছেন সেখানে ড্রাইভার আজম খানের ভূমিকা বা ইনভলভমেন্ট অনেক বেশি। না, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, বিকজ হি ওয়াজ দ্য ম্যান হু ওয়াজ ড্রাইভিং দ্যাট কার টুয়ার্ডস জিগাতলা, অ্যান্ড হি নাও টেস্টিফাইজ, বলছেন যে সেই টাকাটি যাচ্ছিল সুরঞ্জিত সেনগুপ্তের বাসায়। অতীতেও এই ধরনের অনেক টাকা গেছে। সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখন তাহলে আমরা কোনটাকে আসলে গ্রাহ্য এভিডেন্সিয়াল এলিমেন্ট হিসেবে মনে করব? যে একজন ডিনাই করলেই কি তিনি মাফ পাবেন, আর একজন দাবি করলেই কি তারটা সত্য হবে? কি, হোয়াট ইজ দি প্রসিডিয়ার হিয়ার? গণমাধ্যমে তিনি যে বক্তব্য দিয়েছেন, ড্রাইভার আজম বোধহয় নাম, সেটা আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন তাতে গ্রহণযোগ্য হতে পারে না। সেই কথাটাই আমি ওই দিন বলেছিলাম। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদে যদি আইনানুগভাবে তিনি বক্তব্য প্রদান করেন, তা অবশ্যই আমরা বিবেচনায় আনব। কিন্তু তাকে তো আপনারা পান না, নোটিস করেন, আমরা আবার নোটিস করব। আর ধরা গেল যে আসলো না, তাহলে কি হবে? তার এই গণমাধ্যমে দেওয়া বক্তব্যের কি কোনো আইনগত ভিত্তি থাকবে না? দেওয়া বক্তব্য আদালত গ্রহণ করবে কিনা আমার সন্দেহ আছে। আমাদের আইন এমনই, যখন হাতে নাতে ঘুষ দেওয়ার লেনদেন ধরা হয়, তখনও যদি সঠিক প্রক্রিয়াতে এই অর্থ উদ্ধারের ব্যবস্থা না করা হয়, অভিযুক্ত আইনের যে আনুকূল্য পেয়ে থাকেন। রেলওয়ে গেট কেলেঙ্কারি বলে কথিত এই সুরঞ্জিত সেনগুপ্তর অর্থ বিষয়ক কাহিনীটি যখন প্রথম গণমাধ্যমে আসে, তখনও কিন্তু গণমাধ্যমের প্রচারণার কারণে বা প্রকাশের কারণেই তিনি দুদিন পরে পদত্যাগ করেছিলেন। যে পদত্যাগ 24 ঘন্টাও স্থায়ী হয়নি, তাকে আবার দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে। এখন 6 মাস পরে তিনি মন্ত্রীর একটি ইমিউন পজিশন থেকে সবকিছু কিন্তু প্রভাবিত করার ক্ষমতা রাখেন না। উনি প্রভাবিত করতে পারবেন না, এই কারণে আমরা 25টা ক্যাটাগরিতে রেলের লোক নিয়োগ করা হয়েছে। এই পর্যন্ত আমরা 6টি ক্যাটাগরির অনুসন্ধান শেষ করেছি এবং 6টি মামলা করা হয়েছে। এবং অর্থাৎ সবগুলোতেই দুর্নীতির সংশ্লেষ পাওয়া যাচ্ছে। 6টি পদেরই আমরা দুর্নীতি, অনিয়মের সন্ধান পেয়েছি। সো একটা যে অপরাধ সংগঠিত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই যে নিয়োগ বাণিজ্য করে প্রচুর টাকা তোলা হয়েছে। এখন কত টাকা তোলা হয়েছে প্রচুর বলছে, আমি কোনো অ্যামাউন্ট ডিফাইন করছি না। এইগুলি বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে তদন্তের বিষয়। এবং আমি ওই দিনও যে আমার যে দিনের বক্তব্যে চায়ের কাপে ঝড় তোলা হচ্ছে, সেদিনের বক্তব্য বলেছি, এই যে অনুসন্ধান, যখন অনুসন্ধান পর্যায়ে প্রয়োজন বোধ হলে, আজমের বক্তব্য তো নেওয়া হবেই, প্রয়োজন বোধ হলে আমাদের অনুসন্ধানকারী টিম ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের, যাদের কথা নাম আপনারা বললেন, তাদের বক্তব্য। এখানে কি মিস্টার চেয়ারম্যান দুদক একটি ডিসক্রিমিনেটরি কাজ করছে না, যে সমাজের কম প্রতিষ্ঠিত, কম প্রভাবশালী লোককে সমন করে নিয়ে আসছে জিজ্ঞাসাবাদের জন্য, এমনকি অর্থবিত্তের দিক থেকে যারা বেশ শক্তপোক্ত তাদেরকেও? কিন্তু যখনই কোনো রাষ্ট্রীয় আনুকূল্য প্রাপ্ত কেউ হচ্ছে, তখন টিম যাচ্ছে তার বাড়িতে। এতে কি আইনের যে ইকুয়াল অ্যাপ্লিকেশন তাকে প্রমাণ করে? না, এটা হলো
কিভাবে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য বের হয়ে আসবে। না, কিন্তু তাতে কি একটি রং সিগন্যাল যায় না সোসাইটিতে, যে একজন প্রভাবশালী মন্ত্রী হলে টিম বাড়িতে এসে জামাই আদর করে জিজ্ঞাসা করবে, আর আমি একজন মধ্যবিত্ত শ্রেণীর বা একজন অন্য কেউ হলে আমার ফ্ল্যাগ নেই বলে আমাকে দুদকে গিয়ে খুব চাপের মুখে জবাব দিতে হবে? না, চাপের মধ্যে জবাব দিতে হবে বা এইটা বোধহয় ঠিক নয়। দুদক তার ইন্টারোগেশন, আমি বলছি একটা ইকুয়াল প্ল্যাটফর্মে জিজ্ঞাসাবাদটা নিশ্চিত করা যায়। কোয়ার্সিভ মেথড ব্যবহার করে না। না, কিন্তু তাতে একটা আমাদের অবস্থা আছে। আমাদের অ্যাপ্রোচটা হলো মানবিক। ইভেন আপনার মন্ত্রীকেও যদি আমরা মনে করি যে ডেকে আনা প্রয়োজন, আমরা ডেকে আনতে পারি। এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। তাকে বাসায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। একটি বিষয় আপনি একটু ক্লারিফাই করবেন যে আপনাদের তদন্তের সুবিধার্থে তার এই মিনিস্টেরিয়াল ইমিউনিটিটা যদি রদ হতো বা তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতেন, তাহলে তদন্তের দিক থেকে আপনারা একটু ভালো বোধ করতেন কিনা? নট নেসেসারিলি। এখন যে কোনো অসুবিধা হবে আমার মনে হয় না। আমাদের দায়িত্ব কোনোরূপ অনুরাগ বা বিরাগ ছাড়াই করব। আমরা কোনোভাবেই প্রভাবিত হব না। এটা আপনি নিশ্চিত করছেন? আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি কোনো অবস্থাতেই কারোর দ্বারা প্রভাবিত হই না। আমার কোনো অনুরাগ নাই, কোনো বিরাগ নাই। দুদকের চেয়ারম্যান হিসাবে আমার কোনো বন্ধু নাই, আমার কোনো আপনজন নাই। আমার দৃষ্টিতে যে অপরাধী সে অপরাধী। আপনি নিজে ব্যক্তিগতভাবে খুব সজ্জন একজন মানুষ। আপনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি ব্যক্তিগতভাবে, অনেকেই আপনাকে চেনেন। আপনি দীর্ঘ জীবন জনপ্রশাসনে কাজ করেছেন। তখন আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলতাম। সচিব ছিলেন, আপনি বিআরসির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন, তারপরে দুদকে এলেন এবং এমন সময় দুদকে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যখন আপনি দেশেও ছিলেন না। আপনি পরবর্তীতে এসে যোগদান করেছেন। ব্যক্তিগতভাবে বেশ বিনয়ী, ভদ্র এবং সজ্জন। তাতে দুদকের পারঙ্গমতা সম্পর্কে একসময় পারঙ্গমতা সম্পর্কে যে দুদক কতটা ইফেক্টিভলি তার কাজ করতে পারবে, এরকম একটা দ্বন্দ্ব বা একটা সংশয় কিন্তু জনমনে হয়েছিল যে এত সফট স্পোকেন, এত বিনীত, ভদ্র একজন সজ্জন মানুষ কিভাবে এটাকে অ্যাডমিনিস্ট্রেট করবেন। কিন্তু এই মুহূর্তে দুদক এক ধরনের গ্রেফতার আতঙ্ক তৈরি করতে সক্ষম হয়েছেন। দুটোর কোনোটাই আসলে কাম্য না। দুর্বল দুদকও যেমন মানুষের কাম্য না, তেমনি উদ্ধত আতঙ্কজনক একটি দুদকও কাম্য না। আসলে একটি ফার্ম বাট মানবিক হিউম্যানিটেরিয়ান দুদক সবার কাম্য। এই জায়গাটা আপনি কিভাবে অ্যাড্রেস করেন? ব্যক্তি গোলাম রহমান, তার বন্ধু আছে, তার স্বজন আছে, তার আপনজন আছে, কিন্তু দুদকের চেয়ারম্যান গোলাম রহমানের কোনো বন্ধু নাই, কোনো আপনজন নাই, কোনো আত্মীয় নাই। তবে আমি তো মানুষ, নিশ্চয়ই মানুষ হিসাবে আমি সবার সাথে ভদ্র নম্র ব্যবহারে অভ্যস্ত এবং সেই ব্যবহারটা আমি সব সময় করি। এটা আমার দুর্বলতা বলে যদি কেউ মনে করে, তারা আমাকে সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন বলে আমার ধারণা। আপনার 4 বছরের টেনিউরে আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। আমার যতদূর এই মুহূর্তে মনে পড়ছে 3 বছর 3 মাসের মতো অতিক্রান্ত হয়েছে বা হওয়ার পথে, আর 9 মাসের মতো আল্লাহ হায়াতে রাখলে, সুস্থ থাকলে আপনি এই পদে থাকবেন যদি আশা করি এবং যদি এর মধ্যে রিমুভ না হয়। আজকের অনুষ্ঠানের এটি আমার শেষ প্রশ্ন, যে ব্যক্তি গোলাম রহমান না, দুদক চেয়ারম্যান গোলাম রহমান কতটুকু অ্যাচিভ করেছেন, আর ফার্মলি কতটুকু অ্যাচিভ করতে চান, কতটুকু অ্যাচিভ করতে পারবেন বলে আপনার আস্থা বিশ্বাস? দুদক কাজ করে একটি আইনের দ্বারা। দুদকের আইনের সীমাবদ্ধতা আছে, আর দুদক একা কিন্তু দুর্নীতি রোধ করতে অথবা প্রতিরোধ করতে সক্ষম কখনই হবে না। কতটুকু এফেক্টিভ হবে দুদক তা নির্ভর করছে
দুদক যেসব দুর্নীতির বিষয় অনুসন্ধান করে তদন্ত করে মামলা রুজু করছি, কত দ্রুত সেই সব মামলার নিষ্পত্তি হয়, অভিযুক্তরা সাজাপ্রাপ্ত হন কিনা। দুদক অনুসন্ধান করতে পারে, তদন্ত করতে পারে, চার্জশিট দিতে পারে, আদালতে আরও উপস্থাপন করতে পারে, কিন্তু শাস্তি প্রদানের অঙ্গন হচ্ছে আদালত, কর্তৃত্ব হলো আদালতে। এবং আমাদের আইনি প্রক্রিয়া এমন জটিল এবং এত দীর্ঘসূত্রিতা যে কোনো কিছুই দ্রুত সম্পন্ন করা সম্ভব নয়। ওকে, একটি ছোট্ট সম্পূরক প্রশ্ন না করলে এই অনুষ্ঠানটি অপূর্ণ রয়ে যাবে। যে আপনারা মামলা করেছেন হলমার্ক এবং সোনালী ব্যাংক বোথ এন্ডের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, কিন্তু সোনালী ব্যাংকের বিরুদ্ধে নয়, তাদের কর্মকর্তাদের অসৎ। তারা গ্রেপ্তার হবে বা হচ্ছে না কেন? তারা গ্রেপ্তার হচ্ছে না কেন? তাদের গ্রেপ্তার করারও আমরা চেষ্টা করছি, প্রক্রিয়া আছে। তবে আমি মানে এই সুযোগে একটা আহ্বান করতে চাই, যারা অভিযুক্ত হন তাদের জন্য সম্মানজনক বিষয় হলো তারা আত্মসমর্পণ করবেন এবং আইনানুগভাবে তা যদি কোনো রিলিফ মোকাবিলা করবেন, আইনানুগভাবে তা মোকাবেলা করবেন। এবং তাতে যদি কোনো যদি কেউ আত্মসমর্পণ না করে, আত্মগোপন করে, তাহলে আমাদের সর্বশক্তি এবং অন্যান্য আইন প্রয়োগকারী যে সংস্থা যেমন র্যাব, পুলিশ, ডিবি, এদের সকলের সহায়তা নিয়ে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। আপনাকে অনেক ধন্যবাদ দুদক চেয়ারম্যান জনাব গোলাম রহমান, আমার অনুষ্ঠানে আরেকবার এসে খোলামেলা বক্তব্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। দুদক চেয়ারম্যান জনাব গোলাম রহমানের সর্বশেষ শব্দটি আমি মনে করি যে তাঁর জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার, কারণ তিনি একটি চ্যালেঞ্জিং চেয়ারে বসে আছেন। এটি খুব থ্যাঙ্কলেস একটি জব, সবারই মন জুগিয়ে কখনোই এই ধরনের একটি চেয়ার থেকে কার্যক্রম পরিচালনা করা কারো পক্ষেই সম্ভব না। অর্থাৎ আপনাদের সবার, দেশবাসী সবার দোয়া খুবই দরকার এই ধরনের একটি পদে বসে দায়িত্ব পালনের জন্য। এই অনুষ্ঠানটি যারা দেখলেন তাদের সবাইকে অনেক ভালোবাসা।